আজকে আমি আমার আমার আব্বার কথা বলছি। আমার আব্বা ছিলেন কুমিল্লা গ্রেটার জিপি ছিলেন, সুপ্রিম কোর্ট বা অ্যাপিলেট ডিভিশনের লয়ার ছিলেন আমার আব্বা। তো আমার আব্বার এই যে ল প্রফেশনটা, সেটা দেখেই কিন্তু আমি আসলে আমার এই প্রফেশনে আসা। আমার আব্বা কুমিল্লা ল কলেজের প্রফেসর ছিলেন দীর্ঘ বছর। আমার আব্বা এই ল কলেজে শিক্ষকতা করেছেন। তখন এই যে ল কলেজটা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার আব্বা, অ্যাডভোকেট আমির হোসেন সাহেব, তারপরে অ্যাডভোকেট মামুন সাহেব, তারপরে অ্যাডভোকেট করিম করিম সাহেব, তারপরে আরও আরও অনেক লয়ার আছেন, যেটা এটা প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠার একদম ইয়ে থেকে যা কিছু লাগে সেটা ওনারা করেছেন ল কলেজের জন্য, কুমিল্লা ল কলেজের জন্য। তো আমার আব্বা একটা জুরিসপ্রুডেন্স বইও লিখেছেন জুরিসপ্রুডেন্সের উপরে। সেই বইটা এখনও ল কলেজে আছে, সংরক্ষিত আছে। তো আমার আব্বা আসলে এই যে আইন অঙ্গনে এত সুনামের সাথে, কুমিল্লায় যেমন সুনামের সাথে প্র্যাকটিস করেছেন, তেমনই সুপ্রিম কোর্ট বারেও আমার আব্বা অত্যন্ত সুনামের সাথে প্র্যাকটিস করেছেন। আমরা যেটা দেখেছি, আমি 2007 সালে যখন ট্রেনিং করি ঢাকায়, অনেক লয়ার দেখেছি আব্বার কাছে এসেছে যে একটা কিছু বুঝতেছে না, বা যেটা কীভাবে লিখবে হাইকোর্টের যেটা আর কি। আমার আব্বা মানে দেখা গেছে আব্বার নিজের কাজটা রেখে আব্বা ওনাদেরকে হেল্প করছেন। তেমনই আমি কুমিল্লাতেও দেখেছি, মানে মানুষকে মানে কীভাবে সাহায্য করা যায় বিভিন্ন মানে কাজে, আইনের যখন কেউ সমস্যা পড়ে, যে কেউ আসুক না কেন আব্বার কাছে, আব্বা মানে 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 মন প্রাণ দিয়ে আব্বা মানে সহযোগিতা করতো আর কি, মানে কীভাবে তাকে সহজ উপায়ে তার সমস্যাটা সমাধান করা যায় সেটা করতো আমার আব্বা। আর আমার আব্বা মানে আমাদের পড়াশোনার ব্যাপারে আমার আব্বা এত স্ট্রিক্ট ছিলেন আমাদের বেলায়। বিশেষ করে আমরা যখন আমরা হাই ক্লাসে উঠেছি, মানে হাই সেকশনে, তখন আমার আব্বা আমাদেরকে পড়াশোনার প্রতি বেশি জোর দিত। এর আগে কিন্তু আমার আব্বা এত বেশি চাপ দিত না আমাদেরকে। আর আমার আব্বা আল্লাহর রহমতে কিন্তু অনেক ইনকাম করতেন। তারপরেও আমার আব্বা আমাদেরকে এমনভাবে আমার আব্বা আমাদেরকে মানুষ করেছেন যে মানে অপচয় জিনিসটা আমার আব্বা একদম পছন্দ করতেন না। যেমন আমাদেরকে কিন্তু একটা ইচ্ছারা আমাদেরকে জামা দিত না আমার আব্বা। তারপরে কিন্তু আমাদের যখন কোনো মানে বই, খাতা, কলম, পেন্সিল যেটাই লাগুক না কেন, আমরা যত বড়ই লিস্ট করে দিতাম, আব্বা কিন্তু সেগুলো নিয়ে আসতো। কিন্তু জামা কাপড়, জুতা সেগুলা মানে কিনে আমার আব্বা মানে পছন্দ করতেন না। জুতাটা যদি ছিঁড়েও যেত, আব্বাকে দেখানো হতো, আব্বা সেলাই করে আনতো, তারপরে আবার যদি ছিঁড়ে যেত, তারপরে যদি দেখা যায় আর পড়তে পারছি না, তখন আমার আব্বা আমাদেরকে জুতা কিনে দিত। কিন্তু এগুলা কিনে দেওয়া কিন্তু আমার আব্বার জন্য আল্লাহর রহমতে কোনো বিষয় ছিল না। আর আমরা বিশেষ করে সেই আমলে আমরা যখন স্কুলে পড়ি, তখন টিভিতে দেখা মানে ম্যান ফ্রম আটলান্টিক্স, তারপরে ওয়ান্ডার ওম্যান, তারপর নাইট রাইডার, তারপরে হচ্ছে বায়োনোকুম্যান, তারপরে হচ্ছে $6 মিলিয়ন ম্যান, তারপরে ম্যান ফ্রম আটলান্টিক্স, এইসব কিছু মানে 1 ঘন্টার একটা ইয়ে ছিল, প্রত্যেক সপ্তাহে একদিন। তো ওইগুলো আমাদেরকে আব্বা আবার দেখতে দিত। আর এমনিতেও আমাদের সন্ধ্যা পর আমাদের পড়তে বসতে হতো, সন্ধ্যার সাথে সাথে আমাদের পড়তে বসতে হতো। আর আব্বা যখন নাকি চেম্বারে থাকতো, অনেক সময় দেখা গেছে আমরা একটু টিভিটা ছেড়ে বসছি, কিন্তু যখনই আমরা আওয়াজ পেয়েছি যে আব্বা উপরের দিকে উঠছে, তাড়াতাড়ি করে আমরা আবার যার টেবিলে বসে যেতাম আর কি।
তো আমার আব্বা আসলে আমাদেরকে এত সিম্পলভাবে মানুষ করেছেন, এত সিম্পলভাবে, কোনো মানে এত বেশি বিলাসিতা আমাদেরকে আব্বা দেয় নাই, যত সিম্পলভাবে চলা যায়। তো আব্বারই একজন জুনিয়র আব্বাকে একদিন বলেছিল আর কি যে, স্যার আপনি এত টাকা ইনকাম করেন, কিন্তু আপনার যে বাজার বা বাসার মানে আপনার যে মেয়েদেরকে আপনি এত সিম্পলভাবে লালন পালন করেন, কেন স্যার আপনি এত টাকা ইনকাম করেন? তখন আব্বা ওনাকে বলেছিল যে আসলে মেয়েদের জীবন বিয়ের পরে কার শ্বশুরবাড়িটা কেমন হয় তো সেটা তো বলা যায় না। তো আমি মেয়েদেরকে এমনভাবে মানুষ করছি, মেয়েরা যেন মানে সব পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে, সেটা গ্রামে হোক শহরে হোক। আর খাওয়া দাওয়ার কথা যেটা বলছো সেটা হচ্ছে যে আমি মেয়েদেরকে যেমন শুটকি দিয়ে ভাত খাওয়ার অভ্যাস করছি, তেমন পোলাও কোরমা মানে খাওয়াই আমি অভ্যাস করছি। তো আসলেও মানে আব্বার চিন্তাধারা মানে এত ছিল। আর আমরা তো আসলে আল্লাহর রহমতে বোন বেশি ছিলাম। দেখা যেত যে আব্বা ঈদের সময় বড় ধান নিয়ে আসতো। তো আমাদের বাসায় আবার আমার চাচাতো বোনরাও থাকতো। তো বড় ধান নিয়ে আসতো, আম্মা নিজে সেলাই করে আমাদেরকে মানে জামা কাপড় বানিয়ে দিতেন ঈদের সময়। পরে হয়তো কিছু আব্বা কিনে দিত আর কি। যখন আম্মা মানে সেলাই করতে একটু কষ্ট হতো, পরে আম্মা যখন পারতো না তো বেশি সেলাই করতে, তখন আব্বা কিনে দিত, আম্মাকে টাকা দিত, ঈদের আগে কিনে দিত। শুধু রোজার ঈদে আব্বা আমাদেরকে কাপড় চোপড় দিত। আর আমার আব্বা আমাদের বাসায় যেমন পত্রিকা বলতে ইত্তেফাক, ডেলি স্টার, তারপরে বিচিত্রা, বেগম, তারপরে মাসে একটা সানন্দা, তারপরে টাইমস, এই পত্রিকাগুলো আমাদের বাসায় রাখা হতো। এবং আমাদের যখন বার্ষিক পরীক্ষা শেষ হতো তখন আমার আব্বা আমাদেরকে বলতো, আমাদের খাতার যে পাতাগুলো রয়েছে লেখা হয় নাই সেগুলোকে বলতো যে তোমরা ছিঁড়ে একটা খাতা বানাও। তখন আমরা বলতাম যে আব্বা এই খাতা দিয়ে আমরা কী করব? তখন আমার আব্বা বলতো যে তোমরা খাতা বানাও। তখন আমরা খাতা বানাতাম। আব্বা বলতো যে এই যে পত্রিকাগুলো পড়ছো সেই পত্রিকাগুলার তারিখ দিয়ে হেডলাইনগুলো লিখে রাখবা, আমি কোথা থেকে এসে আমি দেখবো সেগুলো। আসলে এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে মানে আজকে কী ঘটনাগুলো ঘটছে সেগুলো আমাদের পড়া হয়ে গেল আর কি, পত্রিকাটাও পড়া হয়ে গেল আর সে বিষয়টা আমাদের খুব বেশি জানা হয়ে গেল। আসলে আব্বার কথা কী বলবো, আসলে আমার আব্বা আমাদেরকে মানে পরীক্ষার পরে অনেকদেরকে দেখছি যে নানার বাড়ি দাদার বাড়ি বেড়াতে যেত, কিন্তু আমার আব্বা আমাদেরকে আম্মা ছাড়া দিত না। যদি মানে খালার বাসা হোক, মামার বাসা হোক, নানার বাসা হোক, মানে যেখানে আমরা যেতাম, মামার বাসা হোক, আম্মার সাথে যেতাম, আমার আম্মার সাথে আসতাম। বাড়িতে গেলে আব্বার সাথে মানে আমরা আব্বা থাকতে হবে সাথে বা আম্মা থাকতে হবে, মানে একা আমাদেরকে আব্বা কখনোই ছাড়তেন না। মানে সেইভাবেই আসলে আব্বা আমাদেরকে গড়ে তুলেছেন আর কি। তো স্কুলের বিষয় সেটা হচ্ছে যে আমরা স্কুলে যখন পড়তাম তখন আমার আব্বা আসলে পড়াশোনার প্রতি যেন স্কুল থেকে কোনো কমপ্লেন না আসে কখনোই, সেটা আমাদেরকে আব্বা সবসময় বলতো, এমনভাবে স্কুলে পড়াশোনা করো, এমনভাবে চলবা যেন কখনো কোনো কমপ্লেন স্কুল থেকে আমার কাছে না আসে। তারপরে আমাদের বাসায় দেখা যেত যে 3-4টার বেশি তরকারি কিন্তু রান্না করা হতো না। যদি আর বেশি রান্না করা হতো আব্বা একটু রাগ হয়ে যেত আম্মার সাথে। মানে খুব সিম্পল, আমার আব্বা আমাদেরকে সবসময় বলতো সিম্পল লিভিং হাই থিঙ্কিং, সিম্পল লিভিং হাই থিঙ্কিং, এগুলো কথাগুলো আব্বা আমাদেরকে বলতো। তো আমার আব্বা আইন প্রফেশনে যেমন সুনামের সাথে কাজ করে গেছে, আমরা যেটা শুনি আর কি যে মানে আমার আব্বারা যখন আব্বা নামতুল্লাহ কাকা,
তারপরে সিরাজ আঙ্কেল, মামুন সাহেব, তারপর ওনারা যখন নাকি কোর্টের বারান্দা দিয়ে যেতেন তখন মনে হতো যে কোর্টের বারান্দাগুলো কাঁপছে, মানে মানে ওনাদের এই এমন অবস্থা ছিল আর কি কোর্টে। আর এখনকার কথা কি বলবো আর কি, তখনকার লয়ারদের এমন একটা দাপট ছিল, মানে আব্বাদের মানে শুনানি দেখার জন্য এত মানুষের ভিড় থাকতো। আর মানে খুব খুব সুনামের সাথে আসলে আমার আব্বারা সেই সময়ে ওকালতি পেশা করেছেন এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারও করেছেন। আমি আসলে খুবই গর্ববোধ করি, আমি এমন একজন বাবার সন্তান, আমি এমন একজন বাবার সন্তান। আমার আব্বা, আমরা যখন আব্বা বলতাম যে আব্বা কোর্টে যাওয়ার কি দরকার, এখন বাসায় থাকেন, কিন্তু আমার আব্বা আসলে কোর্ট ছাড়তো না, বলতো যে না, কোর্টে গেলে আমার ভাল লাগে। আমার আব্বার রুম নাম্বার হচ্ছে 336, পুরাতন বিল্ডিং, হাইকোর্টে। তো এখনও আছে সেই রুমটা। কদিন আগে আমি গিয়েছি হাইকোর্টে, সেই রুমটাতে ছিলাম অনেকক্ষণ। আসলে যখন গেলাম সেই রুমটাতে, অনেক স্মৃতি আমার সেই রুমটাতে। আমি 2007 সালে যখন ট্রেনিং করি, আমি মানে আব্বা আর আমি একসাথে চলে যেতাম হাইকোর্টে, আমার বার কাউন্সিলের ট্রেনিং ছিল। তো আমার আব্বা সাধারণত 9টায় কোর্টে যেত, তো আমার ক্লাস ছিল 8টা থেকে, আমার জন্য আব্বা 7টার দিকে রওনা দিত আমার সাথে। তো আমি যখন চলে যেতাম ক্লাস করতে, আমার আব্বা তখন চেম্বারে কাজ করতো বসে বসে হাইকোর্টে। তো আসার পরে আমার আব্বা তো কোর্টে চলে যেত, তো আসার পর আমি একটু নাস্তা করে আব্বা যে কোর্টে চলে যেত, যে কোর্টে যেত আমি পরে সেই কোর্টে যেতাম, কোর্ট পরে আর কি আব্বার সাবমিশন শুনতাম। তো এই আর কি অবস্থা, মানে আমার আব্বার মতো আসলে, মানে সবার বাবাই সবার কাছে অনেক প্রিয়। আমার আব্বা আসলে আমাদেরকে এমনভাবে মানুষ করেছেন। আমার আব্বা, আমার যে বোনেরা চিটাং মেডিকেলে পড়েছেন, আরেকজন ময়মনসিংহ এগ্রিকালচারে পড়েছেন, আমার আব্বা ওদেরকে নিয়ে যেতেন এবং হুটহাট করে আমার আব্বা হোস্টেলে যেতেন দেখা করার জন্য। এই যে একটা খোঁজখবর নেওয়া, এই যে হঠাৎ করে যাওয়া, সবসময় মানে টাচে থাকা, চিঠি লেখা, আব্বাকে চিঠি লেখা, আব্বাকে ওরা চিঠি লিখতো, আব্বা ওদেরকে চিঠি লিখতো, মানে কেমন একটা সম্পর্ক ছিল তখন আসলে। তো এই যে আব্বার একটা মানে খোঁজখবর নেওয়া, পড়াশোনার ব্যাপারে সব দিক দিয়ে, এটা আসলে মানে এটা যে কী পরিমাণে একটা মানে ভালোবাসার বই প্রকাশ, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমার আব্বা মারা গেলেন 2013 সালে। তো মারা যাওয়ার আগের দিন বৃহস্পতিবার আমার আব্বা কোর্ট করেছেন, কোর্ট করে মানে হাইকোর্টে আমার আব্বা কোর্ট করেছেন। কোর্ট করে শুক্রবারে আমার আব্বা আমার দাদার বাড়িতে গিয়েছেন, আমার আব্বা সেখানে মারা গিয়েছেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার আব্বা অত্যন্ত পরিশ্রমী ছিলেন, আর এমন মেধাবী লয়ার ছিলেন আমার আব্বা, এমন মেধাবী লয়ার ছিলেন। আর পরিশ্রম করতে আমার আব্বা পছন্দ করতেন, অনেক পড়াশোনা করতেন। আমাদের বাসায় এমন কোনো বই নেই যে বই ছিল না, প্রচুর বই কিনতেন আমার আব্বা, প্রচুর বই। তো চেম্বারে প্রচুর বই ছিল এবং আমাদের প্রচুর গল্পের বই ছিল, আমরা প্রচুর গল্পের বই পড়তাম বাসায়। পরীক্ষা শেষ হলে বা অবসর টাইমে আমরা প্রচুর গল্পের বই পড়তাম। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার আব্বা মানে গান প্রচুর শুনতো। তো ওই অভ্যাসটা আমাদের মধ্যে আব্বা গড়ে তুলেছেন, কারণ আমার আব্বা আমাদের সবাইকে, আমার বোন যারা হোস্টেলে ছিল ওদের সবাইকে আব্বা, তখন ছোটো ছোটো ক্যাসেট প্লেয়ার পাওয়া যেত, আব্বা সবাইকে একটা একটা ক্যাসেট প্লেয়ার কিনে দিয়েছিলেন তো গান শোনার জন্য। এবং আমার বড় বোন, মেজো বোন, 3 নম্বর বোন যে ডাক্তার,
এবং আমাকে আমার আব্বা গান শিখিয়েছেন টিচার দিয়ে, আর আমার ওই বন্ধুদেরকে বাসায় ওস্তাদ এনে বাসায় গান শিখিয়েছেন। এবং আমাদের বাসায় আমাদের মানে খেলার জন্য ব্যাডমিন্টন, দাবা, ক্যারাম বোর্ড, তারপরে লুডো খেলা, মানে এগুলো আমরা সব বাসায়। তারপর প্রত্যেক বৃহস্পতিবার হলে, আগে তো ছিল ডিভিডি, তো ওই যে সিডি, বড় সিডিগুলা ভাড়া পাওয়া যেত। তো আমার আব্বা প্রত্যেক বৃহস্পতিবারে কলেজ থেকে আসার সময় দুটা মানে সিনেমা সিডি নিয়ে আসতো। তো আমরা রাত্রে বসে বসে আমরা সিনেমাগুলো দেখতাম, ইন্ডিয়ান বাংলা সিনেমা, তারপরে ইংরেজি মুভি, সেগুলা আমরা দেখতাম বসে বসে। আসলে এই যে একটা মানে বাবার সাথে সন্তানদের যে একটা সম্পর্ক, একটা খোঁজখবর নেওয়া, আস্তে আস্তে আসলে এই জিনিসগুলো বর্তমানে মানে খুবই হারিয়ে যাচ্ছে আর কি। তো আমি এটাই বলবো যে আসলে সন্তানদেরকে বেশি বেশি করে সময় দেবেন, এবং সন্তানরাও যেন মা বাবাকে সময় দেয়। তো সব বাবাদের উদ্দেশ্যে বলছি, সবার জন্য অনেক অনেক দোয়া। যাদের বাবা নেই তাদেরকে আল্লাহ যেন জান্নাতবাসী করে। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।